ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেখানে মাত্র একজন মানুষের মৃত্যু একটা গোটা অঞ্চলের ভাগ্যকেই বদলে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক ঐতিহাসিক মুহূর্তের গভীরে যাব, যেখানে একজন শাসকের বিদায় ডেকে এনেছিল এক বিশাল সাম্রাজ্যের পতন। চলুন আমরা এক লাফে ফিরে যাই সেই সময়ে। সালটা ১৭৫৬, জায়গাটা হল বাংলার রাজধানী মুর্শিদাবাদ। চারদিকে কেমন যেন একটা থমথমে ভাব, একটা অদ্ভুত নিস্তব্ধতা। নবাবের যে প্রাসাদ, তার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আর বাইরে বাইরে যে সৈন্যরা দাঁড়িয়ে আছে, তাদের মুখেও কেমন একটা আতঙ্ক, একটা অনিশ্চয়তা। পুরো শহরের বাতাসটাই যেন ভারী হয়ে আছে, কেমন একটা অশুভ নিস্তব্ধতা। আর এই সব কিছুর কারণটা কি? কারণটা হলো বাংলার সবচেয়ে ক্ষমতাধর শাসক, মানে যে মানুষটার ভয়ে একসময় মারাঠা বর্গিরা পর্যন্ত কাঁপত, যিনি প্রায় ১৬টা বছর ধরে বাংলাকে একটা দুর্গের মতো আগলে রেখেছিলেন, তিনি আর নেই। হ্যাঁ, নবাব আলীবর্দী খান আর নেই। তো আলীবর্দী খানের এই মৃত্যু, এটা কি শুধুই একজন শাসকের স্বাভাবিক বিদায়, নাকি এর আড়ালে লুকিয়েছিল বাংলার স্বাধীনতার সূর্যটা যে ডুবে যাবে তার এক গভীর ষড়যন্ত্র? চলুন এই ঐতিহাসিক মুহূর্তটাকেই খুব কাছ থেকে দেখা যাক। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে শুধুমাত্র একটা মৃত্যু গোটা বাংলাকে ঠেলে দিল পলাশির যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর পরিণতির দিকে। আলীবর্দীর মৃত্যুর প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল সেটা বুঝতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে তার শাসনকালটা, মানে কেমন ছিলেন সেই শাসক যিনি একা হাতেই বাংলাকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিলেন। দেখুন, আলীবর্দী খান কিন্তু কোনো সাধারণ শাসক ছিলেন না। তিনি যুদ্ধ আর বুদ্ধির জোরেই ক্ষমতায় এসেছিলেন। ১৭৪০ সালে সরফরাজ খানকে হারিয়ে তিনি সিংহাসনে বসেন। কিন্তু বসার পর থেকেই শুরু হয় আসল পরীক্ষা। মানে ৪০-এর দশকটা জুড়ে বাংলার উপর বারবার ঝাঁপিয়ে পড়েছিল মারাঠা বর্গিরা, কিন্তু আলীবর্দী, তিনি হার মানার পাত্র ছিলেন না। তিনি নিজে ঘোড়ায় চড়ে সৈন্যদের নেতৃত্ব দিতেন। তার রণকৌশল, তার সাহস এতটাই ছিল যে শত্রুরাও তাকে ভয় পেত, সমীহ করত। তারা তাকে একটা নামে ডাকত, বাঘ নবাব, কারণ তিনি কখনো পিছু হটতেন না। এক কথায় তিনি ছিলেন বাংলার আসল রক্ষাকবচ। যুদ্ধের ময়দানে তো তিনি বাঘ ছিলেনই, কিন্তু তার দূরদৃষ্টিও ছিল সাংঘাতিক, বিশেষ করে ইংরেজ বণিকদের ব্যাপারে। তিনি খুব ভালো করেই জানতেন এই ইংরেজরা কিন্তু শুধু ব্যবসা করতে আসেনি, তাদের আসল মতলবটা হলো ক্ষমতা দখল করা। আর সেই জন্যই তিনি ইংরেজদের ১ ইঞ্চিও ছাড় দেননি। তারা যখনই বলেছে নতুন দুর্গ বানাবো, নবাব বলেছেন না। বলেছে সৈন্য সংখ্যা বাড়াবো, নবাবের উত্তর একদম না। অস্ত্রশস্ত্র মজুত করব, অসম্ভব। মানে সব কিছুতেই ছিল তার কড়া নিষেধাজ্ঞা। ইংরেজরা তার সামনে মাথা নিচু করে থাকতে বাধ্য ছিল, কারণ তারা জানত এই বাঘ নবাব যতদিন বেঁচে আছেন, বাংলায় তাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। কিন্তু দেখুন, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? আলীবর্দীর বয়স বাড়ছিল, শরীরটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। আর তার জীবনের একেবারে শেষ দিনগুলোতে তিনি যা ভেবেছিলেন, যা বলেছিলেন, তা বাংলার ইতিহাসের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে থেকে গেছে। সালটা আবার শেষ ১৭৫৬। নবাব তখন গুরুতর অসুস্থ, মুর্শিদাবাদের প্রাসাদে মৃত্যুশয্যায় শুয়ে আছেন। কিন্তু নিজের শারীরিক যন্ত্রণা ভুলে গিয়ে তিনি কেবল একটা কথাই ভাবছেন, বাংলার কি হবে, তার অবর্তমানে কেই বাংলাকে রক্ষা করবে। আর সেই চিন্তা থেকেই তিনি মৃত্যুর ঠিক আগে ডেকে পাঠালেন তার নাতি আর উত্তরাধিকারী সিরাজউদ্দৌলাকে। ইতিহাসে এটা লেখা আছে যে মৃত্যুশয্যায় শুয়ে তিনি সিরাজকে একটা কথা বলেছিলেন, ইংরেজদের শক্তি বাড়াতে দিও না, ওদের দুর্গ বানাতে দিও না। এটাই ছিল তার প্রথম আর সবচেয়ে জরুরি সতর্কবার্তা। আর এরপর তিনি যা বলেছিলেন সেটা ছিল একটা হাড় হিম করা ভবিষ্যদ্বাণী। একবার ভেবে দেখুন, একজন শাসক তার শেষ মুহূর্তেও কতটা পরিষ্কারভাবে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন হল, তার এই সতর্কবার্তা কি কেউ কানে তুলেছিল? আলীবর্দী খানের মৃত্যুর সঙ্গে সঙ্গেই যা ঘটার ভয় ছিল,
ঠিক তাই ঘটল। বাংলা যেন তার সেই রক্ষা কবচটা হারিয়ে ফেলল। যে স্থিতিশীলতা, যে নিরাপত্তা তিনি তৈরি করে গিয়েছিলেন, সেটা চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। প্রথমত, উত্তরাধিকারী সিরাজউদ্দৌলা ছিলেন খুবই তরুণ আর অনভিজ্ঞ, আর এই সুযোগটাই নিল দরবারের ভেতরকার বিশ্বাসঘাতকেরা। মীর জাফর, জগৎ শেঠের মতো প্রভাবশালী লোকেরা ভেতরে ভেতরে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দিল। আর এদের সবার পেছনে দাঁড়িয়ে সুযোগটা সবথেকে ভালোভাবে দেখল কারা? ইংরেজরা। আর সবকিছু এত দ্রুত ঘটল যে ভাবা যায় না। দেখুন, ১৭৫৬ সালের এপ্রিলে আলীবর্দী খান মারা গেলেন। তার কয়েক মাসের মধ্যেই, মানে ওই বছরের মাঝামাঝি সময়েই, দরবারের ষড়যন্ত্র আর কোন্দল চরমে উঠল। বছরের শেষের দিকে ইংরেজরা তো খোলাখুলিভাবে নতুন নবাবের হুকুম অমান্য করা শুরু করে দিল। আর তার ঠিক পরের বছর, মানে জুন ১৭৫৭-তে ঘটল পলাশের যুদ্ধ। ভাবা যায় যে পতনটা রুখতে আলীবর্দী সারা জীবন লড়ে গেলেন, সেই পতনটা ঘটল মাত্র ১ বছরে। তো এখন প্রশ্নটা হলো, এই সব কিছুর সঙ্গে আলীবর্দীর মৃত্যুর সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা খুব পরিষ্কার। তার অনুপস্থিতিটাই ছিল এই সমস্ত ষড়যন্ত্র আর পতনের একেবারে মূল কারণ। একটু ভেবে দেখুন যে ইংরেজরা একদিন আলীবর্দীর সামনে মাথা নিচু করে থাকত, তারাই এখন বেপরোয়া হয়ে উঠল, কারণ তারা জানত বাংলার সেই বাঘ নবাব আর নেই। তিনিই ছিলেন একমাত্র মানুষ যাকে তারা ভয় পেত। তিনি নেই মানে আর কোনো ভয় নেই। এটা ইতিহাসের সেই ক্লাসিক হোয়াট ইফ প্রশ্নগুলোর একটা। মানে যদি এমনটা হতো, যদি আলীবর্দী খান আর কয়েকটা বছরও বেঁচে থাকতেন, তাহলে কি মির্জাফর বা জগৎ শেঠরা ওই ষড়যন্ত্র করার সাহস পেত? ইংরেজরাই বা কি এত সহজে বাংলায় তাদের থাবা বসাতে পারত? ইতিহাসবিদরা বলেন সম্ভবত পারত না। পলাশির ইতিহাসটাই হয়তো অন্যরকম হতো। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম একজন যোগ্য নেতার গুরুত্ব ঠিক কতটা। আলীবর্দীর মৃত্যু আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন নেতা, একজন রক্ষাকর্তা একটা দেশের জন্য কতটা অপরিহার্য হতে পারেন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতিহাসে প্রায়ই বড় বড় যুদ্ধ নিয়ে আলোচনা করি, কিন্তু মাঝে মাঝে সবচেয়ে বড় ঘটনাটা কোনো যুদ্ধক্ষেত্রে ঘটে না, ঘটে একজন নেতার চলে যাওয়ায়। আলীবর্দীর অনুপস্থিতিটাই আসলে পলাশের যুদ্ধের চেয়েও বড় একটা ঘটনা ছিল। আর সবশেষে হয়তো এই একটা কথাই পুরো পরিস্থিতিটাকে সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। আলীবর্দী খানের মৃত্যুটা শুধু একজন নবাবের জীবনের শেষ ছিল না, ওটা ছিল বাংলার স্বাধীনতার আকাশে শেষ সূর্যাস্তের শুরু, যে অন্ধকারের পর আর কোনোদিনও নতুন করে সকাল হয়নি।